2 বছরের সাজা হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। বনানী সুপারমার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির দায়ে ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার 10 বছরের জেল। সংশোধিত কোম্পানি আইনে সুরক্ষা পাবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এক ব্যক্তির মালিকানায় কোম্পানি গঠনে থাকছে না কোনো বাধা, বাড়বে বিদেশি বিনিয়োগ প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং নিজ জেলায় জন্ম নিবন্ধনের বিধির কারণে পথ শিশুদের নিবন্ধন নিয়ে জটিলতা। সরকারি ভাতা সহ সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে শিশুরা, বিপাকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। 2 বছরের বেশি সাজা হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের এই আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি নেতা ডক্টর AJM জাহিদের আবেদনে কোনো আদেশ দেননি আপিল বিভাগ, ফলে হাইকোর্টের আদেশটি বহাল রইল। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল বিচারিক আদালতে 2 বছরের বেশি দণ্ড হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছিলেন উচ্চ আদালত। এই আদেশের ফলে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রয়েছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আফজাল, 2 বছরের বেশি সাজা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং সাজা স্থগিত চেয়ে বিএনপির 5 নেতার যে আবেদন, সেই আবেদনটি গতকালকেই খারিজ করে দিয়েছিল এবং আদালত রায়ে স্পষ্টভাবে বলেছিলেন যে 2 বছরের বেশি সাজা হলে নির্বাচনের প্রার্থিতা হওয়ার যোগ্যতা তিনি হারাবেন, যেটি সাংবিধানিক বাধ্যবাধকতা এবং সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 2 বছরের বেশি সাজা হলে দণ্ড বা সেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো এই আদেশের বিরুদ্ধে গতকালকেই বিএনপি যিনি চিকিৎসক নেতা ডক্টর AJM জাহিদ, তিনি আপিল বিভাগে আবেদন করেছিলেন। তো আজকে আপিল বিভাগ সকালে এই আবেদনটি শুনানি হয়েছে। শুনানি শেষে আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে আপিল বিভাগ জানান যে তারা যে স্থগিতের আবেদন করেছিলেন, গতকালকের আদেশের বিরুদ্ধে যে স্থগিতের আবেদন করেছিলেন, সেই আবেদনের উপর কোনো আদেশ দিতে তারা চান না, অর্থাৎ তারা কোনো আদেশ দেন নেই। এর ফলে যেটি দাঁড়িয়েছে যে হাইকোর্টের যে আদেশ 2 বছরের বেশি অপরাধে দণ্ডিত হলে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেই আদেশটি বহাল রয়েছে এবং একই সঙ্গে সাজা স্থগিতের যে বিধান নেই, সেই আদেশটিও আপিল বিভাগ বহাল রেখেছেন। এর ফলে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ যেহেতু আপিল বিভাগ হচ্ছে সর্বোচ্চ ফোরাম, যেখানে প্রার্থীরা তারা নির্বাচনের বিষয়ে আপিল করে থাকেন, যেহেতু আপিল বিভাগের সিদ্ধান্ত হয়ে গেছে, সেই কারণে বেগম খালেদা জিয়া আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদিও এই আদেশটি শুধু যে বেগম খালেদা জিয়ার জন্য তা কিন্তু নয়, যারা দণ্ডিত হয়েছেন অর্থাৎ দুর্নীতির মামলায়, নৈতিক স্খলনের অপরাধে, ফৌজদারি অপরাধে যারা 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হয়েছেন, সকল দণ্ডপ্রাপ্ত আসামিরাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে দুদকের আইনজীবী বলছেন। কিন্তু দুদকের আইনজীবী এও বলেছেন যে যারা মনোনয়নপত্র এরই মধ্যে সংগ্রহ করেছেন তারা জমা দিতে পারবেন, কিন্তু এই রায়ের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিটার্নিং কর্মকর্তারা, যারা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় হাইকোর্টের রায়ের আলোকে তাদের দণ্ডপ্রাপ্তদের মনোনয়নপত্র বাতিল করতে হবে বলে দুদকের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। যার ফলে যেটি দাঁড়িয়েছে এখন পর্যন্ত এই রায়ের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না। বিএনপির আরেক নেতা আমানুল্লাহ আমান, তিনিও দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত 2 বছরের বেশি, যার কারণে তিনিও সুযোগ পাচ্ছেন না। এরপরে AJM জাহিদ, তিনিও সুযোগ পাবেন না এবং আওয়ামী লীগের ঢাকার যে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন তিনিও হাজি সেলিম, তিনিও এই রায়ের ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি 8 জন যারা মনোনয়নপত্র কিনেছেন তারা এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারিয়েছেন হাইকোর্টের রায়ের ফলে। তো এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ খবর। মৌ, 2 বছরের সাজা হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না, হাইকোর্টের এই আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তো এ ব্যাপারে বিস্তারিত জানাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা 1, 2, 3, 19 ও 20 আসনের প্রার্থীরা। ঢাকা 2 আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা 20 আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী বেনজির আহমেদ। ঢাকা 2 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন বিএনপির দুজন প্রার্থী আমানুল্লাহ আমান এবং ইরফান ইবনে আমান অমি। আর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটনের অন্তর্ভুক্ত ঢাকা 4 থেকে ঢাকা 18 পর্যন্ত 15টি আসনের প্রার্থীরা। ঢাকা 12 আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ঢাকা 18 আসন থেকে অ্যাডভোকেট সারা খাতুন, ঢাকা 13 থেকে সাদেক খান আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে 2রা ডিসেম্বর, আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী 9 ডিসেম্বর। আমরা এই নির্বাচনে এসেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়ে তোলার জন্য, উন্নয়নের কেরানীগঞ্জ গড়ে তোলার জন্য এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যে আজকে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আশা করছি যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আমার এলাকার জনগণ তাদের ভালোবাসা এবং আস্থা আমার উপর রাখবে এবং তাদের পূর্ণ সমর্থন আমি পাব। আমি এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি এবং এখানকার হাসপাতাল, সরকারি হাই স্কুল, সরকার উপজেলায় একটা স্কুল, একটা কলেজকে যে সরকারিকরণ করার কথা ছিল সেটাও আমার এলাকায় রয়েছে। বিশেষ কোনো কাজ বাকি আছে বলে আমার মনে হয় না, তবে সামান্য যে কিছু কাজ বাকি আছে সেইগুলো আমি সামনে যদি নির্বাচিত হই সেগুলো আমি সমাধান করতে চেষ্টা করব। মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা জেলার প্রশাসক কার্যালয়ে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন আজহার লিমন ও চট্টগ্রামের রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন কমতে। প্রথমে যাচ্ছি মাহমুদ রাকিবের কাছে। রাকিব, হ্যাঁ, এবং সকাল 9টার পর থেকেই আমরা দেখছি ঢাকা জেলা নির্বাচনের কার্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য যেসব দল রয়েছে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। যেহেতু আজ শেষ দিন, সকাল থেকে এখানে আমরা দেখছি বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী এসছেন। আমি যদি আপনাকে একদম বলে দিই, নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি কথা বলা হচ্ছে, আমরা কিন্তু এখানে তার কোনো লঙ্ঘন আজ সকাল থেকে দেখিনি। আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের প্রার্থীরাই কিন্তু আচরণবিধি মেনে বেশ শান্তিপূর্ণ এবং একটু উৎসবমুখর পরিবেশে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা সকালে দেখেছি ঢাকা 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি এখানে এসে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি আগামীতে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও তার পক্ষে ভোট চেয়েছেন এবং তিনি বলেছেন তিনি কেরানীগঞ্জে একটি আধুনিক মানসম্পন্ন শহর হিসেবে গড়ে তুলতে চান। এর পাশাপাশি আমরা একই আসন থেকে দেখেছি বিএনপির আরেকজন সাবেক এমপি আমানুল্লাহ আমান, তিনিও এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তার পক্ষে তার সঙ্গে কিন্তু তার ছেলেও এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে ইতিমধ্যে আমানুল্লাহ আমান যেহেতু হাইকোর্ট থেকে নির্বাচনে অযোগ্য ঘোষণা হয়েছেন সে বিষয়ের কথা, তিনি সে বিষয়টি বলেছেন যে যেহেতু হাইকোর্ট থেকে তার কিছু মামলা সংক্রান্ত সমস্যা আছে, এজন্যই তিনি তার ব্যাকআপ হিসেবে তার ছেলেকেও এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা 20 আসনের বেনজির আহমেদ তিনিও কিন্তু এখানে এসে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর পাশাপাশি কিছুক্ষণের মধ্যে এখানে ঢাকা 3 আসন থেকে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী গয়েশ্বর চন্দ্র রায় তারও এখানে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এর বাইরে ঢাকা 1 আসন থেকে নতুন যিনি প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ থেকে সালমান এফ রহমান, আমরা জানতে পেরেছি তিনি কেরানীগঞ্জের উপজেলাতেই হয়তো তার মনোনয়নপত্রটি জমা দেবেন, এখানে হয়তো আজকে নাও আসতে পারেন। তো সব মিলিয়ে আসলে আওয়ামী লীগ বিএনপি এবং এর পাশাপাশি 14 দল বা ঐক্যফ্রন্ট থেকে আমরা তেমন কোনো প্রার্থী দেখিনি। সকাল থেকে শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপিরই মূল দলের প্রার্থীরা এসে এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং এখন পর্যন্ত এখানে বেশ শান্তিপূর্ণ এবং পুরোপুরি একটি উৎসবমুখর পরিবেশ এবং সব ধরনের আচরণবিধি মেনেই কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো মোটামুটি আমার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার এখান থেকে এই ছিল সবশেষ
সর্বশেষ খবর আমাদের সহকর্মী আজহার লেমন আছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। আমরা একটু জানতে চাই তার কাছে। তার আগে আমি আপনাকে আরো বলতে চাই, এখানে কিন্তু আরেকটু আগে আমরা দেখেছিলাম যখন এখানে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান এসেছেন, তিনি কিন্তু আমরা তার সঙ্গে তার ছেলেও এসেছেন, তখন আমরা তার কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে ইতিমধ্যেই গতকাল যেহেতু হাইকোর্ট থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে 2 বছরের ঊর্ধ্বে যাদের সাজা দেওয়া হয়েছে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সে বিষয়টি আমরা যখন তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে বর্তমান সরকার মূলত বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এই ধরনের কাজ করছে আদালতের মাধ্যমে। তো তার মাধ্যমে তিনি সেই সমস্যা দূর করবার জন্যই কিন্তু তার ছেলেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো মোটামুটি আমার কাছে ঢাকা জেলা নির্বাচন এই কার্যালয় থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী আজহার লেমন আছে বিভাগীয় কমিশনার কার্যালয়ে, আমরা একটু জানতে তার কাছে সবশেষ খবর। আজহার। রাকিব, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সেগুনবাগিচায়। কেম আলী আজমের যে কার্যালয়, সেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে প্রায় 60টির মতো মনোনয়নপত্র জমা পড়েছে। প্রথমেই জানিয়ে দিতে চাই যে আওয়ামী লীগের প্রার্থী যারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, আজকে এই কার্যালয়ে প্রথমেই মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন ফজলে নূর তাপস। উনি ঢাকা 10 আসন থেকে নৌকার হয়ে নির্বাচনে আগ্রহী। এছাড়া ঢাকা 18-এর সাহারা খাতুন, ঢাকা 13-এর সাদেক খান, ঢাকা 14 আসনের আসলামুল হক এবং ঢাকা 11 আসনের কেএম রহমতুল্লাহকে কিন্তু আমরা এখানে নির্বাচন কমিশনের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু আমরা জমা দিতে দেখেছি। এই ফর্মগুলো জমা নেবার জন্য এই কার্যালয়ে আলাদা আলাদা 15টি বুথ রয়েছে এবং সুশৃঙ্খলভাবে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফর্ম কিন্তু তারা গ্রহণ করছেন। জানিয়ে রাখি যে এর জন্য প্রার্থীদের যে প্রয়োজনীয় কাগজপত্র, হলফনামা, জামানত এবং আয়কর রিটার্নের যে কাগজপত্র, এগুলো কিন্তু সংযুক্ত করা হচ্ছে, যেগুলো কিন্তু মিলিয়ে এখানে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু গ্রহণ করছেন। একটু জানিয়ে রাখি যে এই আসন থেকে আসলে এই আসনে এই ঢাকার এই কার্যালয়ে কিন্তু 15টি যে আসন, এখানে বিএনপি এবং অন্যান্য যে দল রয়েছে, অন্যান্য যে জোট রয়েছে, তারাও কিন্তু এখানে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। আমরা চট্টগ্রামের খবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। কমল। ধন্যবাদ লিমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি মনোনয়ন প্রার্থীরা এই রিটার্নিং অফিসের কার্যালয়ে উপস্থিত হওয়ার পর পুরো এলাকাটিকে আসলে উৎসব মুখর হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কিন্তু মনোনয়ন প্রার্থীরা এসেছিলেন, কিন্তু পুলিশের এবং করা বাধার কারণে তারা তা পারছে না। তাদের মাত্র 5 জন নেতাকে নিয়ে তারা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল আল নোমান সহ অন্যান্য নেতারা এসে বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগের যেসব প্রার্থী রয়েছেন, বিশেষ করে 9 আসনের মহিবুল হাসান চৌধুরী, নফেল, চট্টগ্রাম 8 আসনের যে মহাজোটের প্রার্থী জাসদ নেতা মাইনুদ্দিন খান, বাদল সহ অন্যান্য যারা নৌকার প্রার্থী রয়েছেন, তারা একসাথে অপেক্ষা করছেন এবং বিএনপি নেতৃবৃন্দ রিটার্নিং কার্যালয় থেকে বের হওয়ার পরে মূলত তারা যাবেন এমনটি সিদ্ধান্ত নিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল 9টা থেকে এই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে, কিন্তু 11টার পর থেকে মূলত মূল পর্বটি শুরু হয়, অর্থাৎ মূল নেতারা আসতে শুরু করেন এবং সেই নেতারা এখন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরে যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনে যারা মহাজোটের প্রার্থী রয়েছেন বা আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, তারা এসে এক জায়গায় অবস্থান নিয়েছেন এবং বিএনপি নেতারা রিটার্নিং কার্যালয়ে রয়েছেন। সেখান থেকে বের হওয়ার পরে মূলত আওয়ামী লীগের প্রার্থী যারা আছেন তারা একসাথে গিয়ে মনোনয়নপত্র জমা দিবেন, তা আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে তার সর্বশেষ। মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ খবর জানাতে চট্টগ্রাম রিটার্নিং অফিসার কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। তারও আগে ঢাকা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন এবং সর্বপ্রথম ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে নড়াইলে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। জেলায় প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপন। নদী ভাঙন রোধে পদক্ষেপের পাশাপাশি নদীগুলোর নাব্যতা ফেরানো, যোগাযোগ খাতের উন্নয়ন ও শতভাগ বিদ্যুতায়ন চাইছেন সাধারণ মানুষ। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতের মানোন্নয়নের প্রতিশ্রুতিও গুরুত্ব পাবে সমান তালে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে বসে নির্দেশনা দেওয়ার বিষয়টি সমালোচনা করেছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর জাফরুল চৌধুরী। পিরোজপুর ১ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার সার্ভারের সঙ্গে ফোন আলাপে তিনি একথা বলেন। গতকাল ফোন আলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এরা ওভার ওয়ার্ক অলসো, কোনো তো সিস্টেমেটিক কিছু করে নাই তো। এই যে যখন একটা সিদ্ধান্ত হয়েছে দলীয় ভাবে এবং সেটা ওই তারেক সাহেব অ্যাপ্রুভ করেছে, হাউ এ ক্লার্ক অর সাম অফিসার ক্যান চেঞ্জ ইট। না, আবার এটাও খারাপ, তারেক সাহেব ওইখান থেকে বৈশা হুকুম নামা দেবেন, ভাই তোমরা এখানে, এইটাও আবার ঠিক কাজটা। এখানে নিজেদের কাছে কিছু ক্ষমতা ছাড়তে হবে, এটা না হলে তো এটাও তো মাথায় নিজেদের কাছে তন্ত্র না আসে, আলাপ আলোচনা না আসলে, এই যে এখনো যেমন আছে এখানে অনেক ইয়ে আছে যেটা দিলে লাভ হইতো তাদের। বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অ্যাটর্নি জেনারেল মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতিটা, পরিবেশটা কি হবে এখনই তাদের এমপিদের, তাদের নেতাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের গেম প্ল্যান খুব সুস্পষ্ট, সেটি হলো বাংলাদেশে একটি পক্ষই থাকবে, সেটি হলো আওয়ামী লীগ ও তার দোসররা। আর কোনো পক্ষ থাকবে না, কোনো ভিন্ন মত থাকবে না, কোনো ভিন্ন বিশ্বাস থাকবে না। জাস্ট একদলীয় রাজত্বের যে চরিত্র বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য ধর্ম, সেটাই হচ্ছে আওয়ামী লীগের আচার আচরণের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুর অভিমুখী হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি প্রশ্ন সাপেক্ষ। সংবাদে আরো থাকছে, বরগুনার পাথরঘাটায় প্রতি বছরই বাড়ছে মাছ বিক্রি ও রাজস্ব আয়, বাড়ছে মৎস্যজীবীর সংখ্যাও। মৎস্য অবতরণ কেন্দ্র উন্নয়নের দাবি আড়তদার ও শ্রমিকদের। বনানী সুপারমার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতি দায়ে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদিক হোসেন খোকা সহ 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করেন। এই মামলার নতুন আসামি হলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল বাতিন নকি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিং এর ম্যানেজার HM তারেক আতিক। এর আগে 19 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করার দিন ধার্য করা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় আজকের জন্য রায় ঘোষণার দিন ধার্য করেছিল আদালত। এমনিতে জন্মের পর থেকে মৌলিক সুবিধাগুলো থেকে বঞ্চিত তারা। পতিতাদের ঘর পথের ঠিকানা, তাই তারা পথ শিশু। জন্ম নিবন্ধন আইনে নতুন কিছু বিধির কারণে তাদের জন্ম নিবন্ধনে সৃষ্টি হয়েছে জটিলতা। এতে শিক্ষা ও বিভিন্ন সরকারি ভাতা সহ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই শিশুরা। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই বিধির বাইরে গিয়ে পথ শিশুদের জন্ম নিবন্ধন সম্ভব নয়। ময়না 2 বছর আগে ফুটপাত থেকে তার ঠিকানা হয় অপরাজেয় বাংলার এই শেল্টার হোমে। জন্ম নিবন্ধন না থাকায় এনজিওতে ঠাঁই পেয়েও বঞ্চিত শিক্ষার সুযোগ থেকে। সবাই যখন স্কুলে যায় তখন আমার খুব খারাপ লাগে যে আমি ওই স্কুলে যাবো ওদের সাথে। জন্ম নিবন্ধন আইন 2018 এর একটি বিধিতে বলা আছে শিশুকে তার জন্মস্থানে জন্ম নিবন্ধন করাতে হবে, যেটি পথ শিশুদের জন্ম নিবন্ধনে বাধা সৃষ্টি করছে বলে মনে করছেন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এনজিও কর্মীরা। ক্লজটার কারণে যখন আমরা তাদের অ্যাড্রেস আমরা কারেক্টলি দিতে পারছি না, তখন আমাদেরকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে এই বাচ্চাটা আমাদের শেল্টারের, আমরা তার অভিভাবক। জন্ম নিবন্ধন ছাড়া প্রতিবন্ধী রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আর বিধির বাইরে কোনো কিছু করা সম্ভব নয় জানিয়ে রেজিস্ট্রি কর্মকর্তা বলছেন এনজিওরা চাইলে পথ শিশুদের জন্ম নিবন্ধনে সার্বিক সহযোগিতা করবেন তারা। পথ শিশুরা এদের রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা নেই। যে বাচ্চাটা যেখানে পেয়েছেন নিকটস্থ আঞ্চলিক কার্যালয়ে যাবেন, ওখানে নিবন্ধন করা যাবে। কোন এনজিওর সমস্যা হচ্ছে ওই এনজিওর প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তার প্রতিকার দিতে পারবো। তবে মানবাধিকার কর্মীরা বলছেন জন্ম নিবন্ধনের আওতায় না এলে সমাজে অবহেলিত শিশুরা যে সকল সুবিধা থেকে বঞ্চিত হবে তাতে তাদের মানসিক বিকাশই শুধু নয় জীবনও হুমকির মুখে পড়তে পারে। এই ধরনের শিশুদের আরও ঝুঁকিপূর্ণ অবস্থায়
যাতে না পড়ে সেটার দিকে বের এবং তার নাগরিক অধিকার পাওয়ার জন্য। এখন পর্যন্ত কতজন পথশিশু এই নিবন্ধনের বাইরে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারোর কাছেই। 2018 সালে জন্ম নিবন্ধন আইনে বিধি সংশোধনের আগে এনজিওরা চাইলে পথশিশুদের জন্ম নিবন্ধন তাদের নিজেদের সংস্থার নামেই করাতে পারতেন, যার সুবাদে পথশিশুরা প্রাথমিক শিক্ষা, সরকারি অনুদান ও কারিগরি শিক্ষায় অংশ নিতে পারতেন। কিন্তু নতুন এই বিধির কারণে ভাসমান এই শিশুরা বঞ্চিত হচ্ছে এমন অনেক সুযোগ সুবিধা থেকেই। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। খবর। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। সে খবর জানাতে এই মুহূর্তে সিলেটে রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রংপুরে রয়েছেন রিপোর্টার রতন সরকার। প্রথমে যাচ্ছে সিলেট ইকরামের কাছে। ইকরাম, পর্যন্ত 73টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন বিভিন্ন প্রার্থীরা এবং জমা পড়েছেন 8টি মনোনয়নপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি সিলেট 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুজ্জামান চৌধুরী। উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন 11টার দিকে এবং এখানে এই যে সিলেটের যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মনোনয়নপত্র আর বাকি যারা জমা দিবেন আওয়ামী লীগের এবং বিএনপি জোটের মনোনয়নপত্র জমাগুলো যেগুলো দিবে সেগুলো আমরা যেটা জেনেছি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং তার ভাইকে নিয়ে আসবেন 2টার দিকে এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আসবেন 2টার দিকে এবং যে 5টি আসন রয়েছে 5টি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা আসবেন 2টার দিকে। তা অর্থমন্ত্রীর সাথে করে ওনারা এখানে এসে জমা দিবেন এবং বিএনপির যারা আছেন তারাও জমা দেবেন। একটু বলে রাখা প্রয়োজন যে সিলেটের যে 6টি আসন আছে, 6টি আসনে বিএনপি এখন পর্যন্ত 13 জনকে মনোনয়ন দিয়েছেন এবং মনোনয়ন দেওয়ার পরে 13 জনেরই আসে থাকবে একের পর এক। আমরা যতটুকু জেনেছি 12:30, 1টা, 1:30, 2টা এবং বিকেল পর্যন্ত এই মনোনয়নপত্র জমা পড়বে এখানে এবং সব প্রস্তুতি একেবারে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে আমরা সকাল থেকে দেখেছি। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এখানে প্রার্থীরা আসছেন এবং যেটা আচরণবিধি এবং যেটা নিয়ম রয়েছে 5 জন যাচ্ছেন রিটার্নিং অফিসারের কাছে গিয়ে 5 জন সহ প্রার্থী গিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, ওনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন দেখার জন্য, প্রার্থীদেরকে দেখার জন্য এবং দীর্ঘদিন পরে একটি উৎসব মুখর পরিবেশে এবং আনন্দঘর পরিবেশে একটি জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবাই অধীর আগ্রহে অপেক্ষা আছেন এবং রিটার্নিং অফিসাররা প্রস্তুত রয়েছেন। সমস্ত নির্বাচন কমিশনের সমস্ত কর্মকর্তারা এখানে রয়েছেন এবং সব কিছু মিলে বলা যায় যে সময়টুকু রয়েছে আজকে শেষ দিন, এই সময়টুকু একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট যারা নমিনেশন পত্র জমা দিতে আসবেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এমনটি ব্যবস্থা করেছেন রিটার্নিং অফিসার। এই ছিল সিলেটের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রংপুরের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রতন সরকার। ইকরাম, আপনাকে ধন্যবাদ। ইকরাম, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর যে রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসকের অফিসের কাছে। আমাদের যেখানে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করছেন সেখানে আমাদের আরেক সহকর্মী মানিক সরকার রয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের যে মনোনয়নপত্রটি এটি তার পক্ষ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এলজিআরডি প্রতিমন্ত্রী জনাব মশিউর রহমান রাঙা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্রটি জমা দিয়েছে। এর আগে তিনি সাংবাদিক সম্মেলন করে কেন এরশাদ সাহেবের পক্ষে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন তা জানিয়েছেন। আমরা এ পর্যন্ত যে হিসাবটি পেয়েছি এ পর্যন্ত 66 জন রংপুর জেলার 6টি সংসদীয় এলাকা আছে, তার মধ্যে 66টি মোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে দলীয়ভাবে নেওয়া হয়েছে 46টি, স্বতন্ত্র এবং ব্যক্তিগত বলা হচ্ছে এখানে একটি, সেটির সংখ্যা হচ্ছে 20। আর এ পর্যন্ত মোট 12টি মনোনয়নপত্র জমা পড়েছে। তো এই ছিল আমাদের রংপুরের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ কার্যক্রম সম্পর্কে জানতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার এবং তারও আগে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। প্রতি বছরই দেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় বাড়ছে মাছ বিক্রি ও মৎস্যজীবীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও, কিন্তু উন্নয়ন হচ্ছে না মৎস্য অবতরণ কেন্দ্রটির। এতে ভোগান্তিতে রয়েছেন পাইকার, আড়তদার ও শ্রমিকেরা। মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে ধাপে ধাপে পূরণ করা হবে
মৎস্যজীবীদের চাহিদা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। সমুদ্রের খুব কাছে অবস্থান বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রটির, তাই গভীর সমুদ্রে ধরা মাছ খুব সহজে বিক্রি করতে পারায় প্রতিনিয়ত মাছ ভর্তি ট্রলার নিয়ে এখানে ভিড় করেন জেলেরা। শুরু থেকে মাত্র ৩৫০ টাকা ফি দিয়ে ২৭ জন আড়তদার অবতরণ কেন্দ্র ভবনে আড়তদারির সুযোগ পাচ্ছেন, আর বাকি ৫১ জন আড়তদার বাজারের আশপাশে মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া থাকছেন। পাইকারি আছে প্রায় ১০০-র উপরে, কিন্তু ৫-৭ জনের জায়গা পাইছে, আর তার সব মাছ নিয়ে টানা খেঁচড়া করতে দৌড়ি করতেছে, কিন্তু বৃষ্টি নামলে আরো ভোগান্তি বাড়ায়। যেই মাছটা আমরা 5 মিনিট দিতে পারতে সেটা আমাদের ১-১.৫ ঘন্টা লাগে যাইতেছে। এদিকে টল ঘরে ঠাসাঠাসি করে আড়তদাররা মাছ বিক্রি করলেও কেনা মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে প্যাকেট করার জায়গা নেই পাইকারদের। একটা স্পটে একজন আড়তদার মাছ বিক্রি করবে, কিন্তু ৩-৪ জন এক জায়গায় বিক্রি করতে হয়, ওখানে সময়ও বেশি লাগে। পালা টানাইতে পারতাছি না, মিটারে মাছ মাপতে হয়, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অবশ্য মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তার দাবি, আস্তে আস্তে মৎস্যজীবীদের জন্য বাড়ানো হবে সুযোগ সুবিধা। আমাদের এই প্রতিষ্ঠানের পরিধি আরো বৃদ্ধি করব এবং যাদের যে সমস্ত দাবি আছে এগুলো আমরা পূরণের চেষ্টা করব। ১৯৮১ সালে দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীদের জন্য চালু করা হয় এ অবতরণ কেন্দ্রটি। বছর প্রতি রাজস্ব আদায়ের পরিমাণ বাড়লেও রাজস্বের বিপরীতে মৎস্যজীবীদের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছে অধিকাংশ মৎস্যজীবীরাই। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দেখছেন সময় সংবাদ। অন্য যে কোনো অফার থেকে বেটার? নিশ্চয়ই বেটার অফার। দোকানে গিয়ে রিচার্জের আগে পাওয়ার লোড চাইলেই পাবেন আপনার ইউসেজ বুঝে টক টাইম আর ইন্টারনেটের দারুণ সব অফার। গ্রামীণ ফোন। চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। গতরাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নেওয়া হয়। এর আগে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে ৩ সদস্যের চিকিৎসক দল রাতে বাংলাদেশ পৌঁছে আইসিইউতে থাকা আমজাদ হোসেনকে পর্যবেক্ষণ করেন। প্রায় ১.৫ ঘন্টা পর্যবেক্ষণ শেষে প্রতিনিধিরা আমজাদ হোসেনকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় হাসপাতালে ছুটে যান চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের শিল্পীরা। চিকিৎসার সব খরচ বহন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমজাদ হোসেনের পরিবার। গত ২৫ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়া সহ দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। ২ বছরের সাজা হলে নির্বাচনে অযোগ্য, হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। বনানী সুপারমার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির দায়ে ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ১০ বছরের জেল। সংশোধিত কোম্পানি আইনে সুরক্ষা পাবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এক ব্যক্তি মালিকানায় কোম্পানি গঠনে থাকছে না কোনো বাধা, বাড়বে বিদেশি বিনিয়োগ প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং নিজ জেলায় জন্ম নিবন্ধনের বিধির কারণে পথ শিশুদের নিবন্ধন নিয়ে জটিলতা। সরকারি ভাতা সহ সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন শিশুরা, বিপাকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।